হাদির খুনির বিচার দাবিতে উত্তাল দেশ। শাহবাগে ছাত্র জনতার অবস্থান। জুমার পর আধিপত্যবাদ বিরোধী সমাবেশ। ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র আইন উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান। লক্ষ বছরে একটা হাদি জন্মগ্রহণ করে। হাদি ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দেব না। যারাই পার্শ্ববর্তী দেশে গোলামি করবে আমরা তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করবো। আর একজন জুলাই যোদ্ধাকে আমরা হত্যা হতে দেব না। আর যাদের রক্তের বিনিময়ে তার উপদেষ্টা হয়েছে তারা ব্যর্থতার পরিচয় দেয় যে তারা এটা পারবে না, তাহলে তার পদত্যাগ করুক। সন্ধ্যায় দেশে আনা হচ্ছে আপসীন বিপ্লবী হাদির মরদেহ। কাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে হবে জানাজা। পালন করা হবে রাষ্ট্রীয় শোক। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভাঙচুর পুড়িয়ে দেয়া প্রথম আলো ডেইলি স্টার অফিস থেকে সিআইডির আলামত সংগ্রহ। সরকারের নিন্দা। দুই সম্পাদককে ফোন করে প্রধান উপদেষ্টার সমবেদনা। মাত্র 7 দিনের শোকে হাদিকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করে ফয়সাল। গুলির 12 ঘন্টার মধ্যে ছাড়ে দেশ। গায়েব করা হয় আলামত। ভারতের মহারাষ্ট্রের সবশেষ অবস্থান শনাক্ত। বেগমজির অসুস্থতায় প্রচারে কিছুটা ভাটা পড়লেও তফসিলের পর গুছিয়ে উঠছে বিএনপি। ঘাটতি দেখছেন না নেতারা। তারেক রহমান ফিরলে দলীয় কর্মকাণ্ড আরও চাঙ্গা হওয়ার আশা। অতীত ঘাটাঘাটি না করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমিরের। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ভারতকে ফেরত দিতে হবে সাজাপ্রাপ্ত আসামিদের। এবং প্রশান্ত মহাসাগরে নৌযানে আবারও মার্কিন হামলা, নিহত 5। মাদক পাচারের অভিযোগ। ভেনেজুয়েলার ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের অবরোধের প্রভাব তেলের বাজারে। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী মনির হুসাইন এবং বাইতুল মোকাররমের সামনে আছেন রিপোর্টার শফিক মুন্সি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাদের সঙ্গে। তবে প্রথমেই যাচ্ছি মনিরের কাছে। সবশেষ পরিস্থিতি যদি জানাতে চাই, এই মাত্র শেষ হয়েছে শরীফ ওসমান হাদির জন্য যে বিশেষ দোয়া, সেই দোয়া এই মুহূর্তে শেষ হয়েছে। এখন যে শাহবাগ আমরা সকাল থেকে আসলে যেটি দেখাচ্ছিলাম, শাহবাগ উত্তাল রয়েছে। এখানে বিচারের দাবিতে একটু আগে এখানে জুমার নামাজ হয়েছে। জুমার নামাজের পর বিশেষ দোয়া করা হয়েছে এবং আসলে এখন একটি শপথ করানো হচ্ছে যে এখানকার যে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা এখানে উপস্থিত আছেন তারা শপথ করছেন যে শরীফ ওসমান হাদির যে বিচার সেটি তারা নিশ্চিত করবেন। সেটি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছি জুমার নামাজের পর শাহবাগে এসে উপস্থিত হয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ হোসেন সহ ডাকসুর বিভিন্ন নেতৃবৃন্দকে আমরা শাহবাগে অবস্থান করতে দেখেছি। এবং সকাল থেকেই আসলে যেটি বলছিলাম যে এখানকার যে বিক্ষুব্ধ ছাত্র জনতা আছেন তারা হাদির যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে নানা স্লোগান তুলছেন এবং সেই সঙ্গে যে যাতে বিচার নিশ্চিত করা হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছেন। সেই সঙ্গে তারা যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের দায় নিয়ে স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন। জানি রাখি যে ঠিক 1 সপ্তাহ আগে গত শুক্রবার জুমার নামাজের পর গুলিবিদ্ধ হয় ওসমান হাদি। তারপরেই তিনি চিকিৎসাধীন ছিলেন এবং প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারপরে অস্ত্রোপচার শেষে তাকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত 9:45 তার মৃত্যুর সংবাদ জানান চিকিৎসকরা। তারপর থেকেই মূলত এই যে ক্ষোভ প্রকাশ শুরু হয়েছে, সেই ক্ষোভ প্রকাশে সামিল হয়েছেন সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন মহল, অর্থাৎ সাধারণ মানুষ থেকে শুরু করে সব মহলই এই বিক্ষোভে সামিল হয়েছেন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেটি আসলে জানান দিচ্ছেন। এবং আমরা এখনো দেখতে পাচ্ছি সেই গতকাল রাত থেকে যে উত্তাল পরিস্থিতি ছিল শাহবাগে, এখনো সেই উত্তাল পরিস্থিতি রয়েছে। আপনি অবশ্যই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে হাততালি দিয়ে স্লোগান দিয়ে তারা আসলে যে বিচার দাবি সেই বিচার দাবি করছেন। তারা আসলে যেটি বলছেন যে শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড হয়েছে সেটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে। সেই হত্যাকাণ্ডে জড়িত যারা রয়েছে তারা ভারতে পালিয়ে গেছে এবং যে ভারতে পালিয়ে যাওয়ার যে
ভারতে পালিয়ে যাওয়ার কারণে যে মূল আসামি তাকে গ্রেফতার করা যায়নি। তারা আসলে বলছে যে ভারত থেকে সেই মূল হত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে যাতে বিচার আওতায় আনা হয় এবং তার বিচার যাতে নিশ্চিত করা হয় সেই দাবি তারা জানাচ্ছেন। সেই সঙ্গে তারা আরো বলছেন যে ভারতের যেই আগ্রাসন বাংলাদেশের উপর চলছে এবং যেই আগ্রাসন বিরোধী আন্দোলন ওসমান হাদি শুরু করেছিলেন, সেই আগ্রাসন বিরোধী যে আন্দোলন সেটি তারা চালিয়ে রাখবেন এবং তারা বলছেন যে ওসমান হাদির শুধু কণ্ঠরোধ করে বাংলাদেশের কণ্ঠরোধ করা যাবে না। এবং তারা বলছেন বিগত কয়েকদিনে অর্থাৎ জুলাই আন্দোলনের পরপর, জুলাই আন্দোলনে আমরা জানি ওসমান হাদি সম্মুখ সারির যোদ্ধা ছিলেন এবং জুলাই আন্দোলনের পরে এই কালচারাল সংগঠন ইনকিলাব মঞ্চ তিনি তৈরি করেছেন। তারপর থেকে আসলে বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের নিষিদ্ধ আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে ওসমান হাদির যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভূমিকা, তারপর থেকেই তিনি মূলত আলোচনায় আসেন এবং তিনি যেই আগ্রাসন বিরোধী ভারত, সেই ভারতের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে ওঠেন। এখানকার যে আন্দোলনকারী এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা আছেন তারা আসলে সেটি বলছেন এবং তারা বলছেন যে এক সপ্তাহ পার হয়ে গেছে, গত শুক্রবার হত্যা করার পরপরই অর্থাৎ গুলি করার পরপরই যেই আততায়ী আছে মূল আসামি তিনি পালিয়ে গেছে। তো তাকে এই এক সপ্তাহের মধ্যেও কেন আসলে গ্রেফতার করা যায়নি সেটি আসলে এখানকার বিক্ষুব্ধ যে আন্দোলনকারীরা আছে তারা বলছেন এবং তারা বলছেন যে অনতি বিলম্বে যাতে তাকে ভারত থেকে ফিরিয়ে আনা হয়, ভারত থেকে ফিরিয়ে এনে যাতে বিচারের মুখোমুখি করা হয়। আমরা এই মুহূর্তে আসলে এখানে দেখছি যে অস্থায়ী একটি মঞ্চ তৈরি করা হয়েছিল, সেই মঞ্চে উপস্থিত হয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস সহ ডাকসুর অন্যান্য নেতারা। তারাও আসলে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে তাদের যে জুলাইয়ের যে সহপাঠী সহযোদ্ধা ওসমান হাদির মৃত্যু তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং এটি আসলে স্বাভাবিক মৃত্যু ছিল না, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। সেই পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার তারা দাবি করছেন এবং তারা বলছেন যে সুনির্দিষ্ট যে আসামিরা আছে তাদের বিচার নিশ্চিত না করে তারা শাহবাগ ছেড়ে যাবেন না এবং শাহবাগ নয়, এই আন্দোলন তারা সারা দেশব্যাপী চালিয়ে যাবেন। একটু যদি জানিয়ে রাখতে চাই, গত 30 মিনিটে সিঙ্গাপুর থেকে খবর সেটি আসলে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল আসে, তারপর থেকে মূলত দেশ বিক্ষোভে ফেটে পড়ে। তার সহযোদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষ, রাজনৈতিক সংগঠন, দল থেকে মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইন উপদেষ্টা সহ বিভিন্ন যে উপদেষ্টারা আছেন তারাও শোক জানিয়েছেন এবং সেই সঙ্গে আগামীকাল শনিবার ঘোষণা করা ছিলেন যে অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং এনসিপির পক্ষ থেকে বিকেল 4টায় বাংলা মোটরে একটি বিক্ষোভ মিছিল করা হবে ওসমান হাদির বিচারের দাবিতে। এবং সবশেষ আমরা জানতে পেরেছি পর ওসমান হাদির মরদেহ বহনকারী যে রওনা হবে বাংলাদেশের উদ্দেশ্যে এবং সন্ধ্যা সমাবেশ শেষ হয়ে গেছে। পক্ষ থেকে এবং অন্যান্য অনেক সংগঠন তারা কিন্তু
এই জুমা অর্থাৎ জুমার নামাজের পরপরই তারা এখানে বিক্ষোভ সমাবেশ করেছে এবং সমাবেশ শেষে এখন মিছিলের প্রস্তুতি নিচ্ছে। তারা যে বিষয়টি জানিয়েছে যে আসলে এই জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর যে হামলা এবং হত্যার ঘটনাটি ঘটেছে এটি আসলে কোনোভাবেই নতুন বাংলাদেশে কাম্য নয় এবং এই ঘটনার সাথে যারা যারাই আসলে জড়িত তাদের সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কিন্তু তারা জানিয়েছে এবং তারা যে বিষয়টি উল্লেখ করছে যে এই ধরনের ঘটনা যেন কঠোর হস্তে সরকার দমন করে এবং সরকার যেন সকলের জন্য নিরাপত্তা নিশ্চিত করে, সকলের জন্য যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যেন কর্মক্ষম হয় সে বিষয়টি কিন্তু তারা দাবি তুলেছে। অন্যথায় কিন্তু তারা বাধ্য হবে রাস্তায় নামতে এবং তারা বলেছে যে যত দ্রুত সম্ভব এই ঘটনার মূল অপরাধী যারা আছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং একই সাথে যত জুলাই যোদ্ধা আছে বাংলাদেশে তাদের নিরাপত্তার বিষয়টিও কিন্তু গুরুত্বের সাথে জায়গা পেয়েছে এই সমাবেশে। সমাবেশ শেষে কিন্তু মিছিল নিয়ে বাংলাদেশ অন্যান্য যে সংগঠন আছে সেই সংগঠনের নেতা কর্মীরা তারা বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনে তারা কিন্তু জড়ো হয়েছে এবং তারা এখান থেকে মিছিল নিয়ে নগরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করবেন এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ডকে আসলে কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং আজকের এই সমাবেশ থেকে খেলাফত ছাত্র মজলিসের নেতাকর্মী যে অতি জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে, আইনের আওতায় আনতে এবং তারা বলছেন যে না হলে এই বাইতুল মোকাররম উত্তর গেট প্রাঙ্গণে কিন্তু বিভিন্ন সেখানে উপস্থিত হয়েছে এবং তারা এখন এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদেরকে। আমরা শরীফ ওসমান হাদি তিনি একজন নেতা ছিলেন, তারা এই ওসমান হাদির হত্যার বিচার দাবি করেছেন। তারা বলছেন যে জুলাই অভ্যুত্থানে যারা ছিলেন তাদের পক্ষ থেকে তারা যে বিষয়টি বলছেন যে এই ধরনের ঘটনার সমাপ্তি আসলে দেখতে চায় এবং তারই প্রেক্ষিতে কিন্তু যারা আমরা যে বিষয়টি দেখছি যে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে কিন্তু বিশাল মিছিল এই মুহূর্তে শুরু হয়েছে এবং আজকের মতো এমন বিষণ্ণ একটি অন্ধকার দুপুর রাজধানীবাসী শেষ কবে পরিলক্ষিত করেছে আমাদের জানা নেই, কারণ
আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই অভ্যুত্থানের অবিসংবাদিত নায়ক শরীফ ওসমান মোহাম্মদ হাদি তিনি চিকিৎসারত অবস্থায় গতকাল মৃত্যুর মুখে ঢলে পড়েন। এর আগে কিন্তু ঠিক এক সপ্তাহ আগে এই এরকমই জুমার নামাজের পরে তার উপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে এবং আমরা যে বিষয়টি যে দেখেছি যে আজকের এই বিক্ষোভ সমাবেশে নানা বয়সী মানুষ কিন্তু তারা যুক্ত হয়েছিল এবং এরপর বিক্ষোভ সমাবেশের পর এখন কিন্তু মিছিল নিয়ে নগরের বিভিন্ন এলাকা আসলে প্রদক্ষিণ করা হবে এবং এজন্য হাজারো মানুষ তারা কিন্তু হাজারো মানুষ কিন্তু তারা যুক্ত হয়েছে এই মিছিলে। তো আমরা আসলে যে বিষয়টি দেখছিলাম যে অতি দ্রুত আসলে এই ওসমান হাদির উপর মূল হামলাকারী যারা আছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে আজকের এই মিছিল থেকে মিছিল পূর্ব সমাবেশে আলোচকেরা এবং একই সাথে আমরা জানি যে আগামী কাল সারাদিন কিন্তু রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে বাইতুল মোকাররম প্রাঙ্গণ থেকে আজ যে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল সে ব্যাপারে সর্বশেষ। হাদির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম বাইতুল মোকাররম এবং এর আগে ছিলাম শাহবাগে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফেনীর মহিপালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আতিয়ার সজল, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদি তার মৃত্যুর খবরে কিন্তু গতকাল থেকেই ফেনীতে একটি উত্তেজনা বিরাজ করছে এবং উত্তপ্ত হয়ে উঠছে পুরো ফেনী শহর। আমরা দেখেছি গতকাল তার মৃত্যুর খবরের পরপরই এবং সাথে সাথেই শহরের অলিগলি এবং পাড়া মহল্লা থেকে এখানে আমরা দেখেছি বিভিন্ন জনতা বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ করেছিল এবং শহরে দফায় দফায় আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল। আজ বাদ জুমার পরেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন মসজিদ থেকে নামাজের পরপরই বিক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যে একটি জোটের নামে এখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপালে প্রায় কিছুক্ষণ আগেও আমরা দেখেছি অবরোধ করে রেখেছিল, যদিও প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে এবং অনুরোধে তারা এইমাত্র এই দেখতে পাচ্ছেন যে এখানকার অবরোধটি তুলে নিয়েছে এবং এই যে এখানে মনে করেন 20 মিনিটের মতন অবরোধ ছিল, সেই অবরোধের কারণে কিন্তু দীর্ঘ দুই পাশে গাড়ির দীর্ঘ লাইন ছিল এবং পণ্যবাহী যাত্রীবাহী বাস এবং দুর্ভোগের কথা চিন্তা করে অবরোধকারীরা প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে এবং অনুরোধের প্রেক্ষিতে এইমাত্র এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপালে যে অবরোধটি করেছিল বিক্ষুব্ধ জনতা সেটি উঠিয়ে নিয়েছেন এবং উঠিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আটকে পড়া যে সকল যান সেগুলো এখন চলাচল করছে এবং এখানে আমরা দেখেছি তারা ঢাকা থেকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে তারা বলছে নির্দেশনা মোতাবেক এখানে কর্মসূচি পালন করে যাচ্ছে এবং যারা আমরা সরাসরি ছিলাম ফেনীতে। ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠি নলছিটিতেও শোকাবহ পরিবেশ, তার বাড়িতে ভিড় করছেন চেনা অচেনা বহু মানুষ। শেষবারের মতো দেখার অপেক্ষায় আছেন স্বজনরা। শোকে স্তব্ধ শ্বশুর বাড়ি বরিশালের বাবুগঞ্জ। এই ঘরেই জন্ম নিয়েছিলেন শরীফ ওসমান হাদি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হাদির বেড়ে ওঠা এখানেই। তবে এই ঘরে হাদি যেন এখন কেবলই ছবি। ঘাতকের গলিতে চিরতরে বিদায় নেয় শূন্যতায় তার জন্মভূমি। স্বজনদের পাশাপাশি গ্রামবাসীর কাছে হাদি যেন কেবল একটি নাম নয়, 24-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয় এক রাষ্ট্র পুনর্নির্মাণের প্রতিচ্ছবি। মা পাগল, বোন পাগল, সব পাগল। কোনো দুর্নীতির সাথে কোনো অন্যায়ের সাথে আপোষ করতে আমার চোখে কখনো পড়ে নাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে
এই যে তার সম্মুখ সারিতে আসা তার বাবার কাছ থেকে শেখা। শুক্রবার সকাল থেকেই চেনা অচেনা বহু মানুষ ভিড় করেন হাদির এই ভাঙাচোরা ঘরের সামনে। এসেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী মানুষ। বাড়িতে থাকা হাদির বোন আর বোনের পরিবারকে সান্ত্বনা দেয়ার ভাষা পাচ্ছেন না আগতরা। শেষবারের মতো নিজ গ্রামে হাদিকে দেখতে চান এলাকাবাসী। ওর যে ইমানি শক্তি, ওর যে চাওয়া পাওয়া, ও মৃত্যু চাইতো আল্লাহর কাছে, যদি মৃত্যুই হয় আল্লাহ সে শহীদই মৃত্যু দিও। হাদির শ্বশুরবাড়ি বরিশালের বাবুগঞ্জেও শোকে স্তব্ধ। অল্প বয়সে স্বামীহারা স্ত্রী ও একমাত্র সন্তানের অনিশ্চিত ভবিষ্যতে উদ্বিগ্ন স্বজনরা। আমি আর চাই না এই দেশে আর কেউ যেন এরকমের স্বামীহারা বা বাবাহারা কেউ না হয়। আমার দাবি সরকারের কাছে এদের একটা কর্মসংস্থা হোক বা তাদের ভরণ পোষণের ব্যবস্থা একটা। ওসমান হাদির ছোট্ট সন্তানের মতো আর কেউ যেন বাবাহারা না হয়, এমন চাওয়াই স্বজনদের। অপূর্ব অপু, সময় সংবাদ, ঝালকাঠি। বেগম খালেদা জিয়ার শারীরিক জটিলতায় নির্বাচনী প্রচারণায় কিছুটা ভাটা পড়ল। তফসিলের পর আবারও গুছিয়ে উঠছে বিএনপি। নেতারা বলছেন তারেক রহমান ফিরলে তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে লড়াইয়ে যাবে বিএনপি। হাসান ওয়ালির রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে ঘাটে চষে বেরিয়েছেন। দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে ভোট টানতে মানুষের দুয়ারেও ছুটে গেছেন কর্মীরা। মাঝে খানিক সময়ের জন্য হঠাৎই ছন্দপতন। দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় ভাটা পড়ে সেই সব কর্মসূচিতে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাসে তফসিলের আগে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করে বেশিরভাগ দল। 2 দফায় 273টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। এরই মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সংবাদে খুশি জোয়ার বইছে বিএনপি নেতাকর্মীদের মাঝে। বিএনপি নেতারা বলছেন ঢালাওভাবে প্রচারণা না হলেও বেগম জিয়ার সুস্থতায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টায় ছিলেন প্রার্থীরা। প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় আমরা দোয়া মাহফিল করছি। পাশাপাশি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ধানের শীষের প্রতীক নিয়ে আমরা নির্বাচিত হতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি, সেই কর্ম পরিকল্পনাগুলো কিন্তু আমরা প্রত্যেকটি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির শূন্যতা পূরণ না হলেও নেতাকর্মীরা চাঙ্গা হবেন তারেক রহমান ফিরলে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শূন্যতা তো আমাদের সবসময় থাকবে, আমরা সবসময় তাকে ফিল করি। বিএনপি নীতি নির্ধারকদের মতে কোনো পরিস্থিতিতেই ফেব্রুয়ারি নির্বাচন পেছানো যাবে না। মানুষের তো শারীরিক অবস্থা যখন তখন তার খারাপ হতে পারে, এর অর্থে জাতীয় কোনো ইভেন্ট বন্ধ হয়ে থাকে আর তো কোনো কারণ নেই। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তবে সেই বন্ধুত্বের ভিত্তি হতে হবে পারস্পরিক দায়িত্ববোধ ও প্রতিবেশী সুলভ আচরণ। অতীত নিয়ে ঘাটাঘাটি না করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। কমনওয়েলথের একটি সেমিনারে যোগ দিতে লন্ডন সফরে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যের শুরুতে শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জামায়াত আমির মতবিনিময় করেন লন্ডনে বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে। বলেন ভারতের উচিত বাংলাদেশের চিহ্নিত পলাতক ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের বাংলাদেশের হাতে তুলে দেওয়া। এটাই প্রকৃত বন্ধুত্ব নিদর্শন। প্রতিবেশী সুলভ আচরণের প্রত্যাশার কথাও জানান তিনি। নির্বাচন নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন নির্বাচনে জামায়াত বিজয়ী হলে বিএনপি তা মেনে নেবে বলে আশাবাদী তিনি। একইভাবে বিএনপি বিজয়ী হলে জামায়াত শুধু তা মেনে নেবে না, বরং সর্বত্র সহযোগিতা করবে বলেও জানান তিনি। আমরা পাশ করলে আশা করি বিএনপি মেনে নিবে, বিএনপি পাশ করলে আমরা মেনে নিব কি না। আমরা বলেছি শুধু মেনে নিব না, আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান পোস্টাল ভোটে অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনের সময় দেশে গিয়ে ভোটাধিকার প্রয়োগের কথাও বলেন তিনি। জামায়াত আমির আরো বলেন অতীতের বিষয় নিয়ে ঘাটাঘাটি না করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। পিছন নিয়ে আমরা একটু কম ঘাটাঘাটি করি, কারণ যে জাতি অতিরিক্ত পিছন নিয়ে ঘাটাঘাটি করে সেই জাতির কোনো ভবিষ্যৎ নেই। আমরা ভবিষ্যতের আশা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। ভারত আমাদের বন্ধু দেশ, আমরাও চাই যে ভারত বন্ধু হিসাবে তার দায়িত্ব পালন করুক। ভারতের উচিত হবে বাংলাদেশের চিহ্নিত
পলাতক সাজাপ্রাপ্ত যতগুলো মানুষ আছে সবগুলাকে সসম্মানে বাংলাদেশের হাতে তুলে দেওয়া। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ে বক্তব্য দেন ডক্টর শফিকুর রহমান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানী সবজির বাজারে। সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে বেশিরভাগ সবজির দাম। কেজিতে 20 টাকা কমে নতুন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজিতে। শুক্রবার ছুটির দিন রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে সপ্তাহ ব্যবধানে 10 থেকে 20 টাকা কমে অধিকাংশ সবজির দাম নেমেছে 50 থেকে 60 টাকার ঘরে। সবচেয়ে বেশি কমেছে কাঁচা মরিচের দাম কমেছে নতুন আলুরও। মরিচের দাম কমার কারণ হলো বেশি মরিচ আমদানি হয়েছে। বেগুন ছিল 80 টাকা, আজকে 60 টাকা কেজি বিক্রি করতে। শালগম 40-50 ছিল, এখন 30 টাকা কেজি। সিম কিনছি 30 টাকা করে, ফুলকপি 30 টাকা 25 টাকা পিস। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বাজারে মোটামুটি একটু কম আছে। সরবরাহ বাড়ায় 110 টাকা কেজি দরে নতুন পেঁয়াজ সপ্তাহ ব্যবধানে নেমেছে 90 টাকায়। এই সপ্তাহে নতুন বেচতে আছে 90 টাকা কেজি, মানে 30 টাকায় কমছে সপ্তাহ। শুকনাটা ছিল 150 টাকা 60 টাকা, নতুন পেঁয়াজ ওর পরিপ্রেক্ষিতে কিছুটা কমছে। মুরগির বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়, দেশির কেজি পড়ছে 570 থেকে 580 টাকা। আমরা চাই এই দাম থাকলে সাধারণ পাবলিক যারা দিন মজুর তারা কেনাকাটা করে খাইতে পারবে। স্থিতিশীল মুদিখানায় 2 সপ্তাহ ধরে চড়া খোলা পোলাও চালের দর প্রতি কেজি বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রশান্ত মহাসাগরে নৌযানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নিহত হয়েছেন অন্তত 5 জন। মার্কিন সাউদার্ন কমান্ডের দাবি, মাদকবাহী আলাদা 2টি নৌযানে হামলা চালানো হয়। এর একটিতে 3 জন, আরেকটিতে 2 জন প্রাণ হারিয়েছেন। ওয়াশিংটনের দাবি, নিহতরা সবাই মাদক সন্ত্রাসী ছিলেন, যদিও এ বিষয়ে কোনো প্রমাণ প্রকাশ করেনি হোয়াইট হাউস। একদিন আগেও একই এলাকায় আরেকটি নৌযানে মার্কিন হামলায় 4 জন নিহত হন। গত সেপ্টেম্বর থেকে মাদক বিরোধী অভিযানের নামে একের পর এক নৌযানে হামলায় এ পর্যন্ত 104 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড লটারি কর্মসূচি স্থগিত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোমল্যান্ড সিকিউরিটির নির্দেশে আপাতত বন্ধ করা হলো ডাইভার্সিটি ভিসা প্রোগ্রাম। স্থানীয় সময় বৃহস্পতিবার এক্সে এক পোস্টে একথা জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। ব্রাউন ইউনিভার্সিটি ও MITতে ভয়াবহ গুলির ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাইভার্সিটি ভিসা প্রোগ্রামের আওতায় প্রতি বছর লটারির মাধ্যমে সর্বোচ্চ 50,000 গ্রিন কার্ড দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের যেসব দেশের নাগরিকের সংখ্যা কম, এই কর্মসূচিতে তারা তুলনামূলকভাবে বেশি সুযোগ পান। এবার খেলার খবর। আগামী বছর 27 মার্চ কাতারের লুজাইল স্টেডিয়ামের ফিনালিসিমা মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ফিনালিসিমার সূচি নিয়ে অনেকদিন ধরেই ছিল অনিশ্চয়তা। অবশেষে চূড়ান্ত সূচি। 3 বছর আগে যে লুজাইলে তৃতীয় বিশ্বকাপ জয়ের উৎসবে মেতেছিল আর্জেন্টিনা, সেখানেই আরও একটি শিরোপা জয়ের মিশনে নামবে তারা। ইউরোপ ও লাতিন আমেরিকা মহাদেশ সেরা প্রতিযোগিতার 2 চ্যাম্পিয়ন দলের মধ্যে এক ম্যাচের এই লড়াই অপেক্ষা সমর্থকরা। কাতার স্থানীয় সময় রাত 9টায় শুরু হবে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই ম্যাচ। এরপর যে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। হাদির খুনিদের বিচার দাবিতে উত্তাল দেশ। রাজধানীতে আধিপত্যবাদ বিরোধী সমাবেশে মানুষের ঢল। সন্ধ্যায় দেশে আনা হচ্ছে মরদেহ, কাল রাষ্ট্রীয় শোক। ভাঙচুর পুড়িয়ে দেওয়া প্রথম আলো ডেইলি স্টার অফিস থেকে সিআইডির আলামত সংগ্রহ। সরকারের নিন্দা। 2 সম্পাদককে ফোন করে প্রধান উপদেষ্টার সমবেদনা। এবং মাত্র 7 দিনের শোকে হাদিকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করে ফয়সাল। গুলির 12 ঘন্টার মধ্যে ছাড়ে দেশ। গায়েব করা হয় আলামত। ভারতের মহারাষ্ট্রে সবশেষ অবস্থান শনাক্ত। এই ছিল দুপুরের সময়। বিকেল 3টার সময়ের সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।